হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি বেশ কতগুলো সজনে ডাঁটা ভালো করে কেটে নিয়েছি, আর ওই একই রকমভাবে ডাঁটার মাপে আলুগুলোকেও আমি কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা টমেটো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তারপরে সবজিগুলোকে খুব ভালো করে আমি ধুয়েও নিয়েছি। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে খেতে। তেলটা বেশ একটু দিয়ে দিয়েছি। তারপরে তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। তেলটা গরম হলে এইভাবে আমি খুন্তি দিয়ে চারপাশে একটু লাগিয়ে দিচ্ছি, তাতে কড়াইটার সাথেও তেলটা বেশ ভালো গরম হয়ে যায়। যে কোনো সবজি যাই হোক দিলেই কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায় না। মাছ ভাজার সময়ও এটা করতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। প্রথমে আলুটা দিয়ে মিনিট দুয়েক আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতন আলুটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে আলুটা যখন একটু কালারটা চেঞ্জ হবে সেই সময় আমি এখানে দিয়ে দেব সজনে ডাঁটা। এখানে শুধু সজনে ডাঁটা নেই, এখানে কয়েকটা নাজনে ডাঁটাও আছে। আমি 2 রকম ডাঁটাই একসাথে কেটে নিয়েছি। নিয়ে এবারে খুব ভালো করে ডাঁটা আর আলুটাকে আরও মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। দু 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আবার একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি, আর আমি এই রকম রেখেই রান্না বান্না করি। জোরে আঁচ দিয়ে রান্না করলে বন্ধুরা ওপরটা হয়তো সেদ্ধ হয়ে যায়, কিন্তু তরকারি কিন্তু স্বাদ হয় না। তাই কম আঁচে রান্না করলেই কিন্তু তরকারি সবচেয়ে খেতে সুস্বাদু হয়। এবারে ভালো করে আমি আলু আর ডাঁটাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব টমেটো। এখানে আমি একখানা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, ছোট বড় যে যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে। কারণ বেশি টমেটো যদি দিয়ে দেওয়া হয় তাহলে যদি টমেটোটা একটু টক হয় সেক্ষেত্রে কিন্তু তরকারিটা একটু টকসা হয়ে যাবে। সেই জন্য আমি একটা মিডিয়াম সাইজেরই টমেটো দিয়ে দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। তবে লবণটা অবশ্যই নামানোর আগেও একটু চেখে দেখতে হবে, কারণ লবণটা এই সময় দিয়ে দিলেও ডাঁটার ক্ষেত্রে কিন্তু লবণটা অনেকটা টেনে যায়। আবার বেশি হয়ে গেলেও কিন্তু তখন ডাঁটা কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্য আমি এখন আন্দাজ মতনই লবণটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। সবজি অনুপাতে অবশ্যই নুন হলুদ ব্যবহার করতে হয়, যতটা সবজি হয় সেই অনুপাতে। এবারে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না এই হলুদের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা তো অনেক রকমভাবেই ডাঁটা পোস্ত খেয়ে থাকেন। আমি যেভাবে রান্না করছি যদি সেভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে করেও খেয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। এইটা হচ্ছে আমার মায়ের হাতের মতন রান্না। মা আমার এরকমভাবে কিন্তু ডাঁটা আলু পোস্ত করতো। আমি আজকে সেরকমভাবেই একটু করার চেষ্টা করলাম। মায়ের মতন তো আর সম্পূর্ণ হয় না, তবে চেষ্টা করতে তো আমাদের অসুবিধা নেই। যাই হোক, এবারে আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটা। এখানে আমি 4 টেবিল চামচ পোস্ত বেটে নিয়েছি। আমি শিলেতেই পোস্তটা বেটেছি। সেটা দিয়ে খুব ভালো করে এইভাবে আমি পোস্তর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর ডাঁটাটা। টমেটোটাও দেখুন গলে গেছে কিন্তু। ভালোভাবে পোস্তর সাথে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এখানে আমি দিয়ে দেব জল অল্প একটু। তা আমি শিলেতে যেহেতু পোস্তটা বেটেছিলাম তা আমি শিল ধোয়া জলটা তুলে রেখেছি। তো তার আগে আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা চেরাও কিন্তু দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা না দিতে চাইলে নাও দিতে পারেন, কিন্তু যেহেতু আমরা একটু ঝাল খাই সেহেতু আমি দিয়েছি। আর তাছাড়া লাল লঙ্কার গুঁড়োটা দিলাম, এর জন্য কিন্তু পোস্তটা ফ্যাকাসে সাদা সাদা টাইপের হবে না, একটুখানি কালারটাও সুন্দর আসবে। সেই জন্য আপনারা যদি ঝাল না খেতে চান সেক্ষেত্রে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু রঙটা সুন্দর আসবে। আমরা একটু ঝাল পছন্দ করি বলে আমি লাল লঙ্কার গুঁড়োই দিয়েছি, ঝালটাও হয়ে যাবে আর কালারটাও বেশ সুন্দর আসবে একটু। যাই হোক, এবারে শিল ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলা আর শিল ধোয়া জলটার সাথে কিন্তু একদম ভালো করে এই সবজিটা আমি কষিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে 80%, কিন্তু এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য এখানে আমি দিয়ে দেবো এখন জল। জলটাও নিজেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম পছন্দ করবেন ঝোল রাখতে সেরকম। অনেকে আছেন পোস্ত একটু ঝোল ঝোল খাল, অনেকে আছেন মাখো মাখো, অনেকে আছেন শুকনো শুকনো, যে যেরকম খাবেন সে সেই অনুপাতে কিন্তু জলটা ব্যবহার করবেন। তবে আমি একটু মাখো মাখো করি বলে তাই আমি সেই অনুপাতেই এখানে জলটা ব্যবহার করব। এখানে আমি আরও একটু জল দিয়ে দেব, কারণ আলু আর ডাঁটাও এখনও একটু সেদ্ধ হতে হবে, সেই জন্য আর একটু জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে এখানটা আমি একটু চেক করে দেখে নিলাম লবণ লাগবে কিনা, একটু লবণ লাগতো, সেই জন্য আমি একটুখানি লবণ কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কীরকম দেখতে হয়েছে। ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে, কিন্তু এখনও আর একটু আমি ঝোলটা টানিয়ে নেব, সেই জন্য আমি আর একটু জাল দিয়ে দেবো। আর এখানে আমি 2-3টা আলু একটু ভেঙে দিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। তরকারির মধ্যে যদি ঝোলের আলু ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। ডাঁটা ঠাটা সব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা টানাবো বলে আমি আর একটুখানি এটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই আলু ডাঁটা পোস্ত রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। বন্ধুরা, এখানটা চেক করে দেখলাম যে আমার আর একটু লবণ লাগতো, তাই আমি আর একটু লবণ দিলাম, আর একটুখানি চিনিও দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ ডাঁটা পোস্ত খাই। আপনারা চাইলে দেবেন, না চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে, যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি এখানে। তারপরে আরও 1-2 মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, কারণ একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু আলুতে একটু ঝোল টেনে যাবে, তাহলে কিন্তু এটা আর ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে আর মাখো মাখো হয়ে যাবে। এবার আমি গ্যাসটা নিভিয়ে রেখে দেবো, তারপরে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। অবশ্যই এভাবে যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করতেই পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।